হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট জেন শো। আজকে এই পর্বে আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একজন প্রতিভাবান ব্যক্তি, যিনি চিটাগং ইউনিভার্সিটি থেকে শুরু করে আমাদের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, ওনার মেধা এবং ওনার যে কার্যক্রম সেটি পৌঁছিয়ে দিয়েছে মানুষের মাঝে। শুধু স্টুডেন্ট নয়, সাধারণ মানুষের সাথেও ওনার যে একটি সেতুবন্ধন তৈরি হয়েছে। এসছেন উনি পঞ্চগড় থেকে, পড়ছেন চিটাগং ইউনিভার্সিটিতে। সাংস্কৃতিক সংগঠক থেকে শুরু করে উনি শেখাচ্ছেন বাচ্চাদেরকেও। একজন দারুণ এডুকেটর। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথিকে, ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক, তোমাকে অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, নিজের গল্প শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই খুশি যে আমি এরকম একটা প্ল্যাটফর্মে প্রথমবারের মতো আসলাম এবং কেউ একজন বা আমার জার্নি সম্পর্কে জানতে চাই, সেটা আমার জন্য আসলে খুবই সৌভাগ্যজনক একটা বিষয়। তো হ্যাঁ, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, শুরু যখন মানে করতে গেলে আমি যেটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টেড জানার, এই যে পঞ্চগড় থেকে চিটাগং ইউনিভার্সিটি এই জার্নিটা, এবং চিটাগং ইউনিভার্সিটিতে তুমি নিজে হচ্ছে যে নিজের একটা কি বলবো, এটাকে কি বলা যায়, নিজের একটা জগৎ তুমি তৈরি করে নিয়েছো। হ্যাঁ, এবং তুমি শুধু একটা তুমি যে 12 মাসি সংগঠন, যেটা শুধু তুমি সেটা ফর্ম করনি, পাশাপাশি আমরা দেখেছি তুমি নতুন নতুন আরও যেগুলো হচ্ছে স্টুডেন্টরা যেসব সুবিধাগুলো পেত না বা নিজেরা উদ্যোগ নিতে পারতো না, তুমি সেখানে লিড দিয়েছো। সেটা তোমাকে কিভাবে ইন্সপায়ার্ড করে? হ্যাঁ, আমি পঞ্চগড় আমার স্থানীয় বাড়ি পঞ্চগড়। খুবই আইসোলেটেড টাউন বাংলাদেশ থেকে। তো এরপরে আমার একটা আগে থেকেই টার্গেট ছিল যে পঞ্চগড় থেকে যেভাবে বেরোতে হবে অথবা এক্সপ্লোর করার যে বিষয়টা, যে বাংলাদেশ, অ্যারাউন্ড বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আমার রাজশাহী ছিল আমার আরেকটা প্লেস, অ্যান্ড রাজশাহী আমার কলেজ লাইফ ছিল। তো রাজশাহীতে পড়াশোনা শেষ করে আমি জাম্প দিলাম চিটাগং। অ্যান্ড এই পুরো জার্নিটাতে দেখলাম যে আমি যখন চিটাগংয়ে থাকছি, আমি পঞ্চগড় টু চিটাগং আমার যাওয়া আসাতেই দেখা যায় যে বাংলাদেশে অনেকগুলো জেলার আমি পার হয়ে যাই। তো অলরেডি আমার মধ্যে একটা বিচরণ হয়ে গেছে এর মধ্যে, যে আমি অ্যাটলিস্ট কিছু করি বা না করি, আমি বিচরণ করছি অন্তত চিটাগং পর্যন্ত। তো ওইটুকু ক্রেডিট তখনও পর্যন্ত ছিল। আমি খুবই সদ্য চিটাগংয়ে নতুন, কি করব না করব, ভবিষ্যতে কোথায় জয়েন করব বা কী করব, কাদেরকে নিয়ে কাজ করবো, এগুলো নিয়ে তো কোনো চিন্তাভাবনা হয়নি। পুরো জার্নিটাই ছিল আমার খুবই ম্যানুয়াল। এবং আমার ব্যক্তিগত একটা জানাশোনা এবং নিজেকে চেনা জানা, বা আগে আমি দেখছি যে আমি কাউকে শিক্ষা দিতে গেলে আমাকে আগে নিজে শিক্ষিত হতে হবে। এবং শিক্ষা তো অনেক ধরনের হয়, আমরা তো বইয়ে যে ধরনের শিক্ষা পড়ি সেটার সাথে আমাদেরকে নিজেকে জানারও একটা শিক্ষার বিষয়বস্তু চলে আসে, যেটা আমাদেরকে হয়তো মানুষ গড়ার কারিগর হিসাবে দাঁড় করায়। তো সেই শিক্ষাটাও সবার জীবনে খুব ইম্পর্টেন্ট। তো সেটা আমি সবার আগে আয়ত্ত করার চেষ্টা করলাম, যে আগে আমার নিজেকে জানতে হবে। তো সেটা একটা প্র্যাকটিস, নিজেকে জানাটা না আমি নিজেকে জেনে গেছি গিয়ে এখানে আসছি, নট লাইক দ্যাট। আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে জানবো, এটা একটা প্র্যাকটিস। তো সেই জায়গা থেকে চিটাগংয়ের মধ্যে আমার একটা জার্নি শুরু হলো। আমি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা। হ্যাঁ, এই যে তোমার 12 মাসি যে সংগঠন, হ্যাঁ, সেটা কিভাবে ফর্ম হলো এবং তোমার মাথায় কিভাবে আসলো যে হ্যাঁ 12 মাসি সংগঠন ফর্ম করি? আচ্ছা, এবং কাদের উদ্দেশ্য নিয়েছিল? আমরা যদি বলি যে স্টুডেন্টরা যখন ভর্তি হয় যে কোনো ইউনিভার্সিটিতে, বিভিন্ন রাজনীতিতে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তুমি নিজেকে আলাদাভাবে নিজে একটা পথ সৃষ্টি করে দিয়েছো, যেটা যে রাস্তা দিয়ে এখন বাকি স্টুডেন্টরা ফলো করছে তোমাকে, এবং সেটা কি প্রভাব ফেলে? 12 মাসি আমার একটা কালচারাল সংগঠন, আমি সেটা ফাউন্ডার। তো এটা আসলে খুবই ম্যানুয়াল ওয়েতেই এটার বিল্ড আপ হয় বা এস্টাবলিশ হয়। তো সেই জায়গা থেকে খুবই ন্যূনতম পর্যায়ে আমরা ছিলাম। যখন আমি খুবই
জুনিয়র তখন ইউনিভার্সিটিতে, বাট আমি খেয়াল করলাম যে আমি জুনিয়র হলেও আমার কিছু কানেক্টিভিটি, কিছু নেটওয়ার্কিং যেটা ছিল, ওনারা সিনিয়র, এবং এই নেটওয়ার্কিংটা ছিল পুরোপুরি সংস্কৃতি মোনা মানুষদেরকে নিয়ে, যারা কেউ হয়তো শিল্পী, কেউ আর্টিস্ট, মানে অনেক ধরনের শিল্পী ছিলেন। তো দেখলাম যে এই যে এতগুলো শিল্পী মোটামুটি এক বছরের মধ্যে সবাই পরিচিত হয়ে যায় সামহাও, এক টেবিলে বসে অন্তত চা খাওয়া হয় সবার সাথে। তো এই যে এতগুলো শিল্পী আমার আশেপাশে থাকছে, ঘুরছে ফিরছে, এবং আমি যে ধরনের ক্যারেক্টারিস্টিক তখন ছিলাম, তো আমার মতো আমার দু একজন বন্ধুও ছিল যারাও আমার সহযোগী ছিল এই পুরো জার্নিতে। তো আমরা মিলে চিন্তা করলাম যে তোমারও কানেক্টিভিটি আছে, আমারও কানেক্টিভিটি আছে, তোমারও আছে, তো চলো তিনটা মিলেই কিছু একটা করি, আমরা বসে না থাকি। আমাদের আসলে আমার একটা ব্যক্তিগত টেন্ডেন্সি, আপনি দেখবেন যে আমি চুপচাপ বসে থাকতেও পারি না, আমার কিছু একটা হাত নড়াচড়া করে, সো এইটা আমার পুরো লাইফের মধ্যেই ছিল যে কিছু একটা না করা ছাড়া আমার আসলে শান্তি পেতাম না। আমি এটাই মনে হয় উদ্যোক্তাদের সবচেয়ে বড় গুণ, আমি জানি না, মানে শুধু প্ল্যান করে না, অ্যাকশনে যেতে হবে, এবং তুমি সেটাই করো সব সময়। হতে পারে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের যে একটা প্ল্যান হলো, আমরা যে খুবই ছোটোখাটো পরিসর হোক, আমরা নিজেদের যে পরিচিত শিল্পী, যে আমাদের ভাই বোনেরা আছে, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা একটা কাজ করব। আমরা বেসিক্যালি ওদেরকে একটা প্ল্যাটফর্ম দিব, ছোটোখাটো একটা প্ল্যাটফর্ম হতে পারে, তারা এখানে এসে মিউজিক করবে, এবং সেখানে দর্শকরা থাকবে হচ্ছে আমাদেরই অডিয়েন্স, মানে পুরোটা একটা ঘরোয়া পরিবেশের মতো, মানে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এর অর্গানাইজার, ওনারাই দর্শক এবং ওনারাই পারফর্মার। তো পুরো জিনিসটা একটা কম্প্যাক্ট ইউনিভার্সিটির মধ্যে, এবং এটা একটা ইউনিভার্সিটির নিজস্ব একটা সংস্কৃতি হতে পারে। সো যেটাই হোক, যে 5 বছর পরে আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের একটা ট্রেডিশনে আমরা একটা হাত রাখি বলা যায়, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি, একটা কালচারাল রেভলিউশন হয় এই পুরো জার্নির মধ্যে। এটা ছিল একদম শুরুর পার্টটা, আসলে আমরা কিভাবে শুরু করলাম। হ্যাঁ, আমি তোমাদের একটা 12 মাসের সংগঠন আয়োজিত একটা অনুষ্ঠানে গিয়ে দেখলাম তোমরা খুব কষ্ট করে চাঁদা তুলেই অনুষ্ঠানটা আয়োজন করো, এবং স্টুডেন্টদের থেকেই, টিচারদের থেকে তোমাদের কোনো এক্সপেকটেশনস নেই, তোমরা কোনো স্পন্সরশিপও চাও না, এবং বাস্কিং করে যেটা তুমি প্রথম আইডিয়াটা নিয়ে আসছো, এটা আমার মানে কতটুকু সত্যি জানি না, আমি তোমার মাধ্যমেই দেখেছি যে রেল স্টেশনে গান করে বাস্কিং করে করে তোমরা চাঁদা তুলছো 10 টাকা 20 টাকা, এভাবে তোমরা প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করো। কষ্টে তোলা চাঁদাতে যখন কেউ আবার চাঁদা করতে আসে, সেটাও দেখেছি যে তোমরা এটাতে কনফ্লিক্টে না গিয়ে তোমরা কিভাবে ওদের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবার মানে খুব সুন্দর করে তোমরা এই জিনিসটা ম্যানেজ করতে আমি দেখেছি, এবং প্রোগ্রাম সুন্দরভাবেও চলছিল, আর ওরাও বুঝে গেছিল তোমাদের কষ্টটা কোথায়। আচ্ছা, কিভাবে করো এটা? মানে ভার্সিটিতে ভর্তি তো অনেকে এই কারণে ভর্তি হতে চায় না যে খুবই কনফ্লিক্ট হয়, খুব দাঙ্গা হয় মাঝে মধ্যে, এটা একটা ভয় থাকে। হ্যাঁ, আমরা আমাদের এই প্রোগ্রামটা বা জার্নিটা যেভাবে শুরু হলো, খুবই ছোটোখাটো জায়গা থেকে আমরা শুরু করলাম, বললাম একটু আগে। তো ওই জায়গা থেকে আমরা শুরু করার পর দেখলাম যে একটা ম্যাসিভ একটা অডিয়েন্সের একটা জায়গা তৈরি হলো, যে ওরা আসলে চায়, এবং আমরা এত ছোট একটা প্রোগ্রাম করলাম, বাট এটার ইম্প্যাক্টটা ছিল অনেক বড়। মানে আমার চেয়ে 10 বছর সিনিয়র্স, ওনারা আমার প্রোগ্রাম দেখতে আসলো, এসে বলল যে তোমরা যেটা করছো এটা কখনোই হয় নাই। তো আমরা তো জানি না আমরা কী করে ফেললাম, আমরা তো এতটুকু একটা প্রাণ, তখন প্ল্যাটফর্মটা আমাদের ছোট। তো ওনারা বলছে যে এটা তোমরা জাস্ট কন্টিনিউ করো। সো এটা কন্টিনিউ করার এই যে ভূত, এটা মাথার মধ্যে চাপলো যে কীভাবে কন্টিনিউ করা যায়, এবং তখন তো আমাদেরটা খুবই ছোট, এবং আমাদের কানেক্টিভিটি ছিল মোটামুটি, বাট ফান্ড বা আয়োজন খুবই ছোট। সো কন্টিনিউ করার জন্য তখন আমরা এটার পরিধি বাড়ানোর দিকে আগালাম। তো পরিধিটা কীভাবে বাড়ানো যায়, এখানে স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট দরকার, আরও বেশি আমাদের অর্গানাইজার আমরা ছিলাম, এবং আরও কিছু মানুষজন দরকার, মেম্বার দরকার, বা যাদেরকে নিয়ে আমরা কাজ করবো অডিয়েন্স দরকার, এবং হচ্ছে আর্টিস্ট দরকার যারা শো করবে, পারফর্মার দরকার। তো সেগুলো আমরা নিজেরা হচ্ছে বিল্ড আপ করার চেষ্টা করলাম। আমরা বাৎসরিক একটা করে প্রোগ্রাম করতাম,
তো পুরো বছর ছিল আমাদের একটা এই ধরনের প্রিপারেশনের একটা টাইম। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু স্টুডেন্টদের জন্য প্রোগ্রাম করছি, পুরোটাই স্টুডেন্টদের, তো এটার অংশীদার ওরাই হবে। এটার যদি 10টা টাকা আসে, মানে যেই 10টা টাকা আমরা টাকাটা তুলবো, চাঁদা হিসেবে তুলবো, সেটাও স্টুডেন্টরাই দিবে এবং সেটার একটা মাধ্যম থাকবে। এটা এমনি এমনি না যে আমি গেলাম প্রোগ্রাম করছি টাকা দেন হ্যান তেন, এইসব না। মানে এটার মাধ্যমটা হবে কোনো একটা কালচারাল একটা ওয়ে। যেমন আমরা বাস্কিং, তো আমি বাস্কিং সম্পর্কে জানতাম, বাস্কিং দ্যাট টাইম আমি জানতাম যে বাস্কিং একটা ওয়ে, বাস্কিং হচ্ছে ফান্ড রেইজ করার একটা ওয়ে। তো অনেক ধরনের বাস্কিং হতে পারে। তো আমরা ইনিশিয়ালি মিউজিক্যাল বাস্কিংটা চুজ করলাম। তো আমি নাম বলবো না, আমি যখন এই থিঙ্কিংটা আমার মাথার মধ্যে আসলো, তখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র, যে আমার প্রায় 10 ইয়ার্স সিনিয়র, ওনাকে বাস্কিং করতে আমি শুনছি উনি বাস্কিং করতো, কিন্তু নট চিটাগং ইউনিভার্সিটি। উনি বাস্কিং করতেন, ওনার বাস্কিং করার অভিজ্ঞতা আছে, কিন্তু এটা অন্য জায়গায়, হয়তো চিটাগং সিটি অথবা ঢাকা বেস করে। তো আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে ভাই আমি তো বাস্কিং করতে চাই আমার প্রোগ্রামের জন্য, চিটাগং ইউনিভার্সিটিতে প্রথম এরকম। তো উনি এক প্রকার আমাকে ডিসকারেজ করেছিলেন যে এখানে বাস্কিং করে কিছু হবে না, তোমরা অন্য কিছু করো এসব। তো আমার মাথায় আবার ভূত চাপলো, না আমি এবার তাহলে বাস্কিংটা করবোই। মানে আমি একটা মানে আমার মধ্যে হলো, আমি আমার সংগঠনের সবাইকে ডাকলাম, আমরা বাস্কিংয়ের আইডিয়াটা শেয়ার করলাম যে দিস ইজ বাস্কিং। অ্যান্ড আমাদের কিছু মিউজিশিয়ান আর্টিস্ট, আমরা যারা পারফর্মার, ম্যাক্সিমামে কিন্তু বাস্কিংয়ের যারা বাস্কিং করছে ম্যাক্সিমামে ছিল প্রোগ্রামের পারফর্মার। তো ওরা মিলেই হচ্ছে আমরা স্পেসিফিক কিছু জায়গায় একত্রিত হলাম, আমাদের গিটার ড্রামস যা কিছু ছিল এগুলো নিয়ে হচ্ছে আমরা গান বাজনা শুরু করলাম। এবং আমাদের ফান্ড রেজিং অনেকগুলো বক্স ছিল, আমাদের মেম্বাররা ছিল, সেই বক্সগুলো নিয়ে সবাইকে অ্যানাউন্স করছে আমরা কি করছি এখানে, কি উদ্দেশ্যে আমরা টাকাটা কালেক্ট করছি এবং কাদের প্রোগ্রাম, আমরা কারা, প্রোগ্রাম ডেট কবে, ভেন্যু কোথায়, কেন করছি প্রোগ্রাম, এইসব নিয়ে একটা আলোচনার একটা পর্ব হয়ে গেল বাস্কিংয়ের মাধ্যমে। তো ওই জায়গায় হ্যাঁ, তাহলে তো মানে একসঙ্গে অনেকগুলো কাজ হচ্ছে। হ্যাঁ, বাস্কিং মানে যে শুধুমাত্র ফান্ড রেইজ এটা না, বাস্কিং মানে হচ্ছে এঙ্গেজমেন্ট। আমাদের বাস্কিং করার টার্গেট ছিল স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট। তো যখন বাস্কিংয়ের মাধ্যমে একজন 2 টাকাও দিল, ও এঙ্গেজ হলো এটার সাথে, এবং একই সাথে আমাদের প্রচারণা। আমরা যদি বলি যে আমরা ব্যক্তিগতভাবে আসলে আমরা খুব একটা ট্রেন্ডি না, বা আমরা খুব একটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক কোনো রকম প্রচারণা বা কোনো কিছু আমাদের ছিল না পুরো জার্নিতেই। তো পুরো জার্নিতেই আমাদের প্রচারণাটা ছিল হচ্ছে অফলাইন। হ্যাঁ, এবার একটু ভিন্নভাবে তুমি শুরু করবে, কিন্তু এখন একটু ভিন্ন একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। এটা অনেকেই বলে তোমার ইউনিভার্সিটিতে আমাকে, যে মানে তুমি 80s ট্রেন্ড হচ্ছে ফলো করো, তোমার স্টাইল থেকে শুরু করে সব কিছু, এটাও কি একটা পার্ট কিনা তোমার অ্যাক্টিভিটি? আচ্ছা, এটা 80s ট্রেন্ড ফলো করি। বিষয়টা আরেকটু সহজ করে যদি বলি, যে আমরা তো কন্টিনিউয়াসলি নিজেদেরকে ইনভেন্ট করার একটা জার্নিতে আসি, সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি। তো ওই জার্নির মধ্যে আমি নিজের যে নিজস্বতাগুলো খুঁজে পেলাম, যে আমার কি ভালো লাগে, আমার কোন স্টাইলটা, ফ্যাশনটা বা কোন জিনিসগুলো, এইগুলো যখন আমি খুঁজে পেলাম একটা একটা করে, এটা জার্নি খুঁজে পাওয়ার পর আমি দেখলাম যে এটা আসলে এই 25 সালের ট্রেন্ডের সাথে একদম যায় না, এটা সম্ভবত 80s অথবা 90s কেউ করে গেছে। তো যার কারণে ওই স্টাইলের সাথে এই স্টাইলের একটা মানে একটা সম্পর্ক হয়ে গেছে সামহাউ, যে আমার সিমস লাইক যে আমি হয়তো 80s কিছু ফ্যাশন ফলো করছি এরকম কিছু। তো বিষয়টা সিমিলার অনেকটা হতেই পারে। ব্যাপারটা এরকম না যে আমি সরাসরি 80s আমার বাবা বা দাদারা ছিল ওই সময় ফ্যাশন বিষয়ে, আমার বাবার মানে বংশধররা ছিল বা এরকম। তুমি কি জেনজি? আমি খুবই আনলাকলি জেনজি। হ্যাঁ, আমি জেনজির প্রথম মানে বলা যায় প্রথম সারিতে, আমার 97 যেহেতু। বাট জেনজি কনসেপ্টটা আসলে অনেক পরে এসে ইনভেন্ট করি, যে অ্যাকচুয়ালি তার আগে তো আমার জন্ম হয়ে গেছে, আমার কাজ টাজ অনেক কিছু তো হয়ে গেছে, তারপরে এসে আসলে জেনজি সম্পর্কে জানা। তো হ্যাঁ, আমি জেনজি। আচ্ছা, তো যেটা বলছিলে বাস্কিং। হ্যাঁ, বাস্কিং। তো ওই যে ফ্যাশনের জায়গাটা যে বললেন, তো সেই জায়গা থেকে আমরা আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ছিলাম না, আমরা খুবই ম্যানুয়াল ওয়েতে ছিলাম। লাইক আমাদের যে মিউজিক টেস্ট বা মিউজিক সেন্স,
বা আমরা যেগুলো করতাম সেগুলো বলা যায় যে নট অনলি আপনি হয়তো আউটলুক দেখে ভাবছেন যে হয়তো 80s 90s-এ আমরা কিছু একটা ফলো করছি, বাট আপনি যদি আমাদের মিউজিক সেন্স দেখেন সেখানেও দেখবেন যে আমরা 80s 90s-এ মিউজিক ফলো করছি। হ্যাঁ, তাই তো বলছিলাম। তো হ্যাঁ, বিষয়টা আসলে নট অনলি ফ্যাশন টেশন সব কিছু দিক দিয়ে না, সবভাবেই আমরা একটু পুরনো বিষয়গুলোকে একটু কদর করতে পছন্দ করতাম, সেগুলোকে অ্যাডপ্ট করার চেষ্টা করতাম। আমাদের কাছে মনে হতো যে শিল্পী বা শিল্পকেন্দ্রিক যাবতীয় জার্নিগুলো একটু পুরনো জায়গাগুলো আরও বেশি অর্গানিক, এবং সেই জায়গা থেকেই মানে আমাদের প্রচারণাটা ছিল বাস্কিংয়ের মাধ্যমে। আমরা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমাদের প্রচারণা ছিল না, যার কারণেই আমি প্রথম বাস্কিং ট্রেন্ড চালু করলাম এবং বাস্কিং হলো, এবং বাস্কিংয়ের মাধ্যমে একটা বড় রকম এঙ্গেজমেন্ট হলো, এবং পরের বছরগুলোতেই বাস্কিংটাকে আমরা ইম্প্রোভাইজ করি বিভিন্নভাবে, ডিফারেন্ট কাইন্ডস অফ বাস্কিং হয়। তোমার ইউনিভার্সিটি শেষ হলো, এখন 12 মাসে কে টেক কেয়ার করছে, এবং ভবিষ্যতে আমরা 12 মাসি প্রোগ্রাম দেখতে পারবো কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা একটা খুব জটিল প্রশ্ন আমার জন্য, কারণ আমি আমার 12 মাসি করার উদ্দেশ্য এটাই ছিল যে আসলে যে এটাকে একটা চেইন অফ কমার্সের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, যে আমি এখন করছি, আমি যখন থাকবো না তখন কেউ এটা করবে। তো আমি এটা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি এই বছরই আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, তো সেই জায়গা থেকে আমার যে পরের ব্যাচ তাদেরকে আমি একটা প্রোগ্রামের মাধ্যমে আমি তাদেরকে দুটো টিম ভাগ করে দিই। একটা অর্গানাইজার টিম, যারা পরবর্তী প্রোগ্রামগুলো অর্গানাইজ করবে, আর একটা হচ্ছে মেম্বারশিপের টিম, সো স্পেসিফিক অ্যামাউন্ট অফ মেম্বার্স। তো তারা এরপরের 12 মাসি আমার কিংবা আমার যারা ছিল তাদের পরে। তো সেই জায়গা থেকে তাদের একটা এক্সিকিউশনও আমি একটা দেখার আমার চেষ্টা জাগে যে আমি এবার 12 মাসিতে কিছু করব না, এবার আমার যে টিম তারা এক্সিকিউট করুক। তো সেটার একটা সাকসেসফুল এক্সিকিউশন আমি দেখে এসেছি, যেটা আমাদের ডিসেম্বরের শেষের দিকে হাওয়া বদল নামে একটা প্রোগ্রাম দিয়ে যেটা হয়েছিল। তো এই পর্যন্ত আমরা আমি আশাবাদী, এবং আমাদের প্রোগ্রাম টাইম এই বছর যদি চিন্তা করি তাহলে হয়তো আমাদের ডিসেম্বর অথবা নভেম্বর, ওই সময়টাতে আমাদের একটা প্রোগ্রাম টাইম, ডিসেম্বর থেকে জানুয়ারি। আমরা অপেক্ষায় থাকলাম, এবার দুর্দান্ত একটা 12 মাসি প্রোগ্রাম নামাবে এবং আমরা সবাই দেখতে যাব একসঙ্গে সবাই মিলে। তো এখন যেটা ব্যাপারে যে বলছিলাম আর কি, তুমি এত অ্যাক্টিভিটিস করো, আমি নিজেও কনফিউজড হয়ে যাই আমি কি নিয়ে তোমাকে আড্ডাটা দিব, সাংস্কৃতিক সংগঠক হিসেবে নাকি এডুকেটর হিসেবে? কারণ তুমি এই দুটো জায়গার পাশাপাশি আরও কাজগুলো তো করোই, কিন্তু এই দুটাতে তোমার খুবই উপস্থিতিটা দেখা যায়, বিশেষ করে এডুকেটর হিসেবে যেভাবে তুমি কাজগুলো করছিলে বিগত বছরগুলোতে। রুরাল এরিয়ার গ্রাম অঞ্চলের দিকে তোমার শিক্ষার আলো প্রসার করার ঝোঁকটা অনেক বেশি, এবং তুমি নিজেও যাও সেসব জায়গায়, দুর্গম এলাকাতেও যাও, আমাদের পাহাড়ে ওদিকেও তুমি যাও। তোমার অ্যাডভেঞ্চারাস যে জার্নিটার গল্পটা একটু শোনাও। আচ্ছা, এটা একটা স্পিরিট আসলে, যে এটা আমার মধ্যে এই স্পিরিটটা আছে দেখেই আমি ইনভেন্ট করছি নিজেকে, এবং আমি নিজেকে যখন খণ্ডালাম তখন দেখলাম যে আমার আসলে ওই জিনিসগুলো করা ইম্পর্টেন্ট, তখন আমি সেগুলো চুজ করি। আমরা যা কিছু করি সেটা আমরা আসলে চুজ করি। তো হ্যাঁ, আমার কিছু প্রত্যন্ত কিছু অঞ্চলে আমার জার্নি আছে, এখানে আমার স্কুল আছে, এবং সেখানে ওরা আমারই বাচ্চা কাচ্চা, আমি সেভাবেই দেখি আমার সন্তান তুল্য। এবং অনেকগুলো জায়গায় আসলে যে শিক্ষার আলোটা শুরু থেকে পৌঁছায় নাই, ওরা ওয়ার্ক করছে, অনেকেই সম্মিলিতভাবে চেষ্টা করছে। শুধুমাত্র আমি না, আমি তো এখানে একটা ছোটোখাটো মাধ্যম বিভিন্ন জায়গার, যেমন আমি বান্দরবানের লামা অঞ্চলের একটা স্কুলে রীতিমতো যাই আসি, এবং সেই স্কুলটা অনুদানের উপর চলে বিভিন্ন সময়ে। তো ওই অনুদান যখন আসে এবং যখন ওই গ্রামের ক্রাইসিস শুরু হয় বা বাচ্চাদের কোনো একটা কিছু দরকার হয়, শিক্ষা সামগ্রী, খাবার দাবার, অনেক কিছুই, তো আমি এই ট্রানজিশন পয়েন্টটাতে ছিলাম। আমি ঢাকা থেকে একটা চিটাগাং আসতো, আমি সামহাউ সেটা রিসিভ করে সেটা ওখানে পাঠানোর ব্যবস্থা করতাম। এবং এই যে জার্নিটাতে আমার ওখানে গ্রামবাসী বা ওই স্কুলের যাবতীয় সমস্যা
সেগুলোতে আমি ইনভলভড হয়ে যাই এবং সেগুলো আমি এক প্রকার আমার মাথায় নেওয়া শুরু করি যে না আমাকে এটাকে এখান থেকে উত্তোলন করতে হবে ওনাদেরকে আমি উত্তরণ করব বা আমি চেষ্টা করব, আমি না পারলেও বাকি যারা আছে তাদেরকে এঙ্গেজ করাবো আমি এখানে। এটা একটা পার্সোনাল একটা রেসপন্সিবিলিটির জায়গায় চলে আসে। তো ওই জায়গা থেকে হ্যাঁ আমার অনেকগুলোই জার্নি আছে ওই স্কুল কেন্দ্রিক যেরকম। আর গ্রামবাসীদের থেকে কেমন সহযোগিতা পাও? গ্রামবাসীদের থেকে আমি সহযোগিতা পাই বলতে, আমি যখন একটা রিমোট এরিয়ায় যাই তো এটা অনেক অ্যাডভেঞ্চারাস, অনেক জটিল। তো আমি সেখানে যাওয়ার পরে হচ্ছে গ্রামবাসী আমার জন্য জিনিসটা অনেক সহজ করে দেয়। ওনাদের আতিথেয়টা, স্কুলটার নামটা একটু যদি পামুন থাকলা, পামুন থাকলা, জি ওকে, পামুন থাকলা, জি। তো সেখানে যাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে স্কুলটা চালায়। তো সেই জায়গা থেকে স্কুলের জন্য যারা কাজ করছে তাদের প্রতি গ্রামবাসীদের বাই ডিফল্টই একটা সহানুভূতিশীলতা একটা থাকে, একটা মনোভাব থাকে, গুড একটা বিষয়। তো সেই জায়গা থেকে ওনারা বিশেষ করে আমাকে, আমি যদি আমার কথা বলি, আমাকে অনেক বেশি হেল্প করে। বিশেষ করে আমার ওখানে গিয়ে আমি তো পৌঁছালাম, বাট আমি এখন দুপুরে খাবারটা খাবো কোথায়, এরকম প্রশ্ন আসে। তখন দেখা যায় যে আমাকে ওনাদের মধ্যেই কেউ একজন হচ্ছে দাদা আপনাকে কারবারি সাহেব বাসায় ডাকছেন খাওয়ার জন্য, রাতে খাওয়ার জন্য। তো এই ধরনের যে আতিথ্যটা, এই জিনিসগুলো আমি পাই, এটা গ্রামবাসীদের থেকে আমি একটা বড় রকম সুবিধা পাই। এছাড়া যখন আমাদের অনুদানগুলো আসে সেগুলো শুধুমাত্র বাচ্চাদের যে আসে এরকমটাও না, মাঝে মাঝে পুরো গ্রামের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অনুদান আসে। সেটা হলে আমি এরকম চাল ডাল নিয়ে যাই, তারপর গ্রামবাসীকে জানানো হয়, দেন সেটা বিতরণ করা হয় সেই জায়গায়। পাওমোমের তোমার স্টোরি নিয়ে একটু বলো, যেটা তোমাকে খুব ভাবায়। হ্যাঁ, পামনে আমার একটা মজার স্টোরি আছে। মজার বলবো কিনা জানি না, বাট মানে বিষয়টা হচ্ছে যে পামন স্কুলের যে প্রথম যেই ব্যাচের যে স্টুডেন্ট একজন, যিনি ওই এলাকার একজন, ওনার বাবার অবস্থা খুব ভালো ছিল না তুলনামূলক ওই এলাকার মধ্যে, ওই গ্রামবাসীর মধ্যে। তো পামন স্কুল শেষ করে ওই স্টুডেন্টটা, পামন স্কুল তো ক্লাস 5 পর্যন্ত, তো 5 শেষ করে 6, 7, 8 পর্যন্ত ও সার্ভাইভ করতে পারে একাই। কারণ ওর যে সহপাঠীরা ছিল ওরা 6, 7, 8-এর মধ্যেই হচ্ছে এক এক করে সব ঝরে পড়তে শুরু করে বিভিন্ন কারণে। তো ও একাই সার্ভাইভ করে এবং ওর মধ্যে একটা মানে অদম্য একটা স্পিরিট আছে, ওর ভালো কিছু করতে চায় এবং ও অনেক ব্রিলিয়ান্ট। আমি ওকে অনেক বছরই দেখছি। তো সেই জায়গা থেকে ও আসলে চায় নাই যে ওর পড়াশোনাটা থেমে যাক ক্লাস 8-এর পর্যায়ে। তো ওই সময়ে গিয়ে হচ্ছে আমি আমার সংগঠন 12 মাসি থেকে আমি ওই বাচ্চাটার স্কুলের দায়িত্ব নেই। 9 এবং 10 আমাদের কথা অনুযায়ী আমরা 9 এবং 10-এর ওর যে এক্সপেন্স বা থাকার যে যত খরচ পুরোটা হচ্ছে আমরা প্রোভাইড করি। তো ওই জায়গা থেকে ও বর্তমানে ক্লাস 9-এ পড়ছে এবং আগামী বছর ওর জন্য আমাদের কিছু বরাদ্দ আছে, সেই জায়গা থেকে 10 পর্যন্ত আমরা ওকে পড়াতে পারবো। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমি এই বাচ্চাটার দায়িত্ব নিতে গিয়ে যেটা খেয়াল করলাম যে মানে 10-এর পরে তারপর কী হবে, ওর তারপর তো সেম একটা অবস্থা হবে। তো ওই যে 10-এর পরে, ক্লাস 10-এর পরে কী হবে, ওই জিনিসটা যাতে আমি এক প্রকার ব্যক্তিগতভাবে নিয়ে ফেলছি যে না, আমি যেহেতু একটা টার্গেট নিয়েছি 2 বছরের এখানে, তো এটা 2 বছর না, আসলে এটা আসলে ওর পুরোপুরি একটা এডুকেশনাল একটা রেসপন্সিবিলিটি আমি নিতে চাই। এবং আমার কাছে হয়তো মেট্রিক পাস করার পরে হয়তো এখন সে পরিমাণ অ্যামাউন্ট নাই, বাট আমার কাছে হয়তো সময় আছে। তো সেই সময় দিয়ে আমি হয়তো বেটার কোনো সুযোগ খুঁজতে পারি বা আদার্স ফান্ড কালেকশন বা বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে আমি তার একটা বন্দোবস্ত করতে পারি। সেদিক থেকে আমার যেহেতু বিভিন্ন কাজের অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে আমি কনফিডেন্ট যে আমি ওর শিক্ষার ব্যাপারটা দেখতে পারবো ভবিষ্যতে। তো এটা আমার জন্য খুবই একটা মানে একটা অবিস্মরণীয় একটা ঘটনা এবং এটা আমি হোল্ড করি, এটা আমি এটা ধারণ করি এবং এই বাচ্চাটা আমার সন্তানতুল্য একটা অনুভূতি আমার জন্য।
এবং তুমি চিটাগংয়েও তো বিভিন্ন স্কুলের সাথে সম্পৃক্ততা আমরা দেখতে পাই, যেমন অনেস্ট ক্যাফেতে যে আর্ট স্কুল আছে, আরও খাগড়াছড়ির দিকে যদি বলতে যাই আমাদেরও একটা স্কুল আছে যেখানে তুমি সরাসরি সম্পৃক্ত এবং নিজে গিয়ে টিচারদেরকে তুমি যেভাবে কোঅর্ডিনেট করো এবং স্কুলের ভালো মন্দ সব কিছু যেভাবে তুমি পরামর্শক হিসাবে মানে এত কি বলবো অবদান রেখেছো, এগুলো তো ভুলার মতন না। সেটা নিয়ে যদি একটু বলি যে আমি খাগড়াছড়িতে একটা স্কুলে হচ্ছে আমি যাই এবং আমি যাওয়ার পরে আমি স্কুলটা আমার খুবই পছন্দ হয় এবং এই ওপেন ফিল্ডে বাচ্চাদেরকে যেই উপায় এখানে শেখানো হয় এই স্ট্র্যাটেজিটা আমার কাছে খুব পছন্দ হয় ব্যক্তিগতভাবে। তো তখন মনে হয় যে না, আমার তো আরও অনেকজন মানুষ আছে, তো ওরা যদি এখানে ইনক্লুডেড হয় সামহাও তাহলে এটাকে আরও বেশি জাঁকজমকপূর্ণ করতে পারে। তো সেই জায়গা থেকে আমি কথা বলি এই স্কুলের অথরিটির সাথে। তো সেই জায়গায় আমি এখানে টিচার নিয়ে বিশেষ করে যে এই ক্রাইসিসগুলো ছিল সেটা নিয়ে আমি একটু মাথা ঘামাই, দু একজন টিচার আমি এখানে রিক্রুট করা শুরু করি আমার পরিচিত, এবং আমি যাদেরকে রিক্রুট করছিলাম তারা আসলে সবাই এই কাজটা খুব মানে ব্যক্তিগত একটা আনন্দের জায়গা থেকে করতো। কারণ প্রথমত তাদের একটা তারা ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট, তাদের একটা পার্ট টাইম জব হিসেবে এটা ছিল, তাদের একটা ফিনান্সিয়াল ব্যাকআপ তারা পেতো। তারপর এরকম একটা অঞ্চলে গিয়ে তারা যখন বাচ্চাদেরকে শেখাচ্ছে এটাতে তারা একটা আনন্দ খুঁজে পেত। তো আমি জাস্ট সবসময় দেখতাম যে কোনো টিচার হলে হবে না, যে আসলে এনজয় করতে জানে, এনজয় করতে হবে, সেই আসলে তাকেই আসলে আমি কাজটা দিব। তো সেইভাবেই আমার প্রায় 5 থেকে 6 জনের মতো শিক্ষক সেখানে কর্মরত, অনেকেই ছিলেন, এখনও অনেকেই আছেন, বেশিরভাগই হয়তো এখনও আছেন। এবং সেটার মাধ্যমে আমার স্কুলের সাথে একটা কানেকশন ক্রিয়েট হয়। বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হলে আমি যাই, আমাকে ডাকা হয় এবং হচ্ছে আমাকে এক প্রকার বলা হয়েছে এটা আমার সেকেন্ড হোম। মানে এটা একটা মানে যেহেতু আমরা জানি যে রাজবাড়ির মধ্যে একটা জায়গা, এর মধ্যে স্কুলটা, তো সেই জায়গা থেকে এটা আমি খুবই এনজয় করি এই স্কুলটা। এবং আমার যে টিচাররা সেখানে ক্লাস নেয় সেটা মনে হয় যে আমারও একটা অংশ এখানে এখনও কাজ করছে, এখনও আছে। তো সেটা আমাকে একটা আনন্দ দেয়, বড় রকম একটা আনন্দ দেয়। বর্তমানে কি নিয়ে ব্যস্ততা? বর্তমানে ব্যস্ততার জন্য যদি আমি বলি তাহলে একটু পিছনে যদি যাই, যে আমি সাংস্কৃতিক সংগঠন বা সংস্কৃতি নিয়ে চিন্তাভাবনা করতে করতে আমার কাছে মনে হলো যে আমার জার্নিটা এটাই, আমার জীবনের গোল এটাই। এবং আমি তখন অডিও ভিজুয়াল নিয়ে কাজ করা শুরু করলাম, ফটোগ্রাফি নিয়ে কাজ করা শুরু করলাম। সর্বপ্রথম আমার জার্নি ছিল ছোটো ছোটো কিছু ডকুমেন্টারি মেকিং দিয়ে। আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই, সেই জায়গাগুলোর একটা মেসেজ থাকে, সেগুলো আমি গোছানো শুরু করলাম একটা স্পেসিফিক স্ট্র্যাটেজিতে, আপনি বলতে পারেন এটা ডকুমেন্টারি স্টাইল। তো ওই ডকুমেন্টারি স্টাইলে আমি জিনিসটাকে সংরক্ষণ করে রাখতাম, ছোটো ছোটো ডকুমেন্টারি বানাতাম, নিজের কাছে রাখতাম অথবা ফেসবুকে আপলোড করতাম। তো এইটার মাধ্যমে আমার একটা অডিও ভিজুয়াল জার্নি শুরু হলো। এবং আমি দেখলাম যে মোটামুটি তখন আমার বিশ্ববিদ্যালয় জুড়ে একটা আমার পরিচিত ছিল, ভালো রকম একটা পরিচিতি ছিল, বিশেষ করে সংগঠক হিসেবে তো ছিলাম। এছাড়া হচ্ছে ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফি নিয়ে ডকুমেন্টারি মেকার, বা আমার একটা ফিল্মও আছে। তো সেগুলো নিয়ে হচ্ছে আমার একটা পরিচিতি ছিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো সেটাকেই আসলে আরেকটু ঘষা মাজা করা, বিশ্ববিদ্যালয়ের সময় আরও কিছু কাজ করা, আরও কিছু জানা। তো ওই জার্নি দিয়ে আমার বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হয়। তো শেষ করার পরও তো আমি আর থেমে থাকি নাই। আমার কাছে মনে হলো যে আমি অলরেডি ইন্ডাস্ট্রির মধ্যে চলে এসেছি। ঢাকাতে আসলে মানে আমি এখানে ইন্ডাস্ট্রির মধ্যে আসলাম। সো হ্যাঁ, আমি এখন ইন্ডাস্ট্রির মধ্যেই আছি। আমার ঢাকাতে আসার পরে আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে বুঝতেই একটা সময় গেল। কোন ইন্ডাস্ট্রি? এবং ইন্ডাস্ট্রি বলতে আসলে আমরা পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিকে বোঝাচ্ছি। মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে অনেক হাউস, অনেক অফিস, অনেক কিছুই আছে। তো আমার একটা জার্নি চলছে। আমি বর্তমানে ফায়ারফ্লাইস প্রোডাকশন হাউসে এডিটর হিসেবে আছি। এইটাই হয়তো শেষ না, আমি এক্সপ্লোর করছি। এবং আমি খুব লাকি যে আমার যে অফিসের টিম, ওনারা সবাই কমফোর্টেবল এবং আমার সাথে একটা খুব ভালো কেমিস্ট্রি তাদের অলরেডি হয়ে গেছে। আমি খুব একটা বেশি দিন এখানে নাই, বাট তারপরও আমি একটা সিমিলার প্রায়োরিটি পাই তাদের থেকে। তো যেটা আমাকে একটা স্পিরিট দেয় নতুন করে কাজে, বা নতুন আমরা রিসেন্টলি হচ্ছে আমি যেই বাচ্চাটার কথা বললাম, সেই বাচ্চাটাকে
আচ্ছা এটা একটু কাট, হ্যাঁ আমরা রিসেন্টলি ওই জায়গাটা থেকে একটু কাট দেবো। আমি আসলে আমরা যে সিনেমাটা বানাতে চাই বাচ্চাটাকে নিয়ে, ওটা এখনই বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো সেই জায়গা থেকে অফিস, আমার অফিস খুবই কমফোর্টেবল এবং হচ্ছে আমরা রিসেন্টলি নতুন কিছু প্রজেক্ট নিয়ে মানে কাজ করছি এবং সেগুলো এক্সিকিউট হলে আমাদের আর একটা অ্যাফিলিয়েশন হবে এবং আমারও হয়তো একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা অবস্থান হয়তো হবে এবং এক্সপ্লোরিং থিংটা হয়তো আর একটু কন্টিনিউ হবে, সেটাই আসলে আমি আশা করছি। তুমি তো জেনজি, আমরা তো সবসময় জেনজিদের নিয়ে কিছু একটা অ্যাডভাইস বা কিছু বলার জন্য আমরা রিকোয়েস্ট করি, কিন্তু তুমি তো জেনজি, তোমাকে আমি কিভাবে এটা বলবো? অ্যাজ এ জেনজি তুমি আমাদেরকে একটা মেসেজ দাও। আচ্ছা হ্যাঁ, এটা তো অনেক টাফ। আরো কি চেঞ্জ আনতে চাও, আরো কি উদ্যোগ নিতে চাও এবং সবাইকে কিভাবে তোমার মানে তুমি এই কথা দিয়ে সবাই কিভাবে এনকারেজ করবে? আচ্ছা জেনজির যে বিষয়টা, সেটা আসলে জেনজির মধ্যে আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে স্পিরিট। ওদের যে স্পিরিট, আমি আমার কথাও বলছি বা জেনজি যারা তাদের কথা বলছি, যে এটাই আমরা আসলে জেনজি, বিশেষ করে 24-এর যে অভ্যুত্থান সেটার পর থেকে আমরা এটা বেশি হাইলাইটেড জেনজি। তো ওদের মধ্যে একটা স্পিরিট আছে, পজিটিভ স্পিরিট। তো এই স্পিরিটটাকে আসলে কাজে লাগানোর ওয়েটা জানতে হবে। এটা আমার একটা মানে মেসেজ, যে এই ওয়েটা যেভাবে হোক জানা দরকার, যে মানে কীভাবে আমার স্পিরিটটাকে আমি ইউটিলাইজ করতে পারি। আমার মধ্যে অনেক ধরনের পটেনশিয়াল থাকতে পারে যে কোনো কারোর মধ্যেই, তো সেটাকে খুঁজে বের করা, সেটা কি নিজেকে সম্পর্কে জানা, নিজের সম্পর্কে বোঝা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের যেই বর্তমান সারাউন্ডিংস, পলিটিক্যাল অস্থিরতা, ইকোনমিক্যাল ক্রাইসিস, বাংলাদেশ তো আমরা অনেক কিছুর উপর দিয়ে যাই আসলে, অনেক ধরনের ক্রাইসিস, অনেক কিছু। তো সেই জায়গায় নিজেকে হারিয়ে ফেলাটাও অনেক সহজ, কারণ অনেকের মধ্যে থাকলে নিজেকে খুব তাড়াতাড়ি আমরা হারিয়ে ফেলতে। কারণ আমার কাছে নিজেকে হারিয়ে ফেলাটা সবচেয়ে মানে ভয়ঙ্কর অনুভূতিগুলোর একটা, কারণ যেটাকে আমি একটু একটু করে তিল তিল করে গড়ে তুলছি, সেটা যদি একবারে আমি হারিয়ে যাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি চাবো যে সবার নিজেকে জানার একটা প্র্যাকটিস দরকার, কারণ নিজেকে জানলেই উনি বুঝতে পারবে যে ওনার কী করতে হবে, নেক্সট স্টেপ কী, সে কাদের জন্য কাজ করতে চায়, কোথায় তার বিচরণ দরকার, কোন জায়গাটা তার অপেক্ষায় বসে আছে, সে বিল্ড হওয়ার অপেক্ষায় ওই জায়গাটা বসে আছে। হ্যাঁ থাকে না, এই জিনিসগুলো আসলে জানা দরকার, মানে সবারই জানা দরকার। এই মেসেজটা আমার সবার কাছেই, যে আমাদের নিজেদের জার্নি, নিজেকে সম্পর্কে বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এবং যে ইয়াং যে জেনারেশন আছে, এটা আসলে তাদেরকে বলার কিছু নাই। ইয়াং জেনারেশনকে জাস্ট তাদের উপলব্ধি করার বিষয় আছে। মানে তাদেরকে আমি ডিরেক্টলি বলছি না এটা করতে হবে, তুমি ইয়াং এটা করতে হবে, তুমি ওটা না, এরকম কিছু না, এরকম কমান্ড দেওয়ার কিছু নাই। তাদেরকে বোঝাতে হবে যে দেখো যে যে এনার্জি, ইয়াং যে জিনিসটা আমাকে ইয়াং করছে আজকে, এটা তো এনার্জি। এই এনার্জিটা তো আমার আরেকটু ওল্ড হলে তো থাকবে না। তখন আমি চাইলেও তো অনেক কিছু মাথার মধ্যে নিতে পারবো না, হাত দিয়ে তুলতে পারবো না। আমার যেই স্পিরিট এবং যেই এনার্জি একটা লিমিটেড টাইমের জন্য, যেটাকে আমরা ইয়াং জেনারেশন বলতেছি, তো ওইটাকে যেহেতু আমার এখন আছে, তো সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করার ওয়েটা জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। তো সেই ওয়েটা যতটা কমফোর্টেবল হয়, সেই ওয়েটা প্র্যাকটিসের মধ্য দিয়ে জানতে পারে, কাজের মাধ্যমে জানতে পারে, বই পড়া বা অনেক কিছু এক্সপ্লোর করা, মানুষ সম্পর্কে জানা, কমিউনিকেশন বিল্ড আপ করা, স্বেচ্ছাসেবীমূলক কাজ করা, বিভিন্ন রকম অর্গানাইজেশনের সাথে অ্যাফিলিয়েশন করা, নিজেকে মানে ওটা পুরোটাই একটা নিজেদের জার্নি। সবাই যদি ইন্ডিভিজুয়ালি নিজেদের মানে জার্নিটা এনশিওর করতে পারে, তাহলেই হচ্ছে সমগ্র মানে সবার মধ্যে একটা ইউনিটি মানে বিল্ড আপ হবে। কারণ সবাই ওই জার্নিটার মধ্যে দিয়ে গেছে, দেন ওদের মধ্যে একটা ইউনিটি বিল্ড আপ হবে। সো ওদের মধ্যে একটা ইউনিটি বিল্ড আপ হলে ওরা অনেক বড় কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস যে এই ইউনিটিটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা শুধুমাত্র কতিপয় মানুষ ইউনাইটেড, বাট ওরা নিজেদেরা খুব একটা কিছু জানে না, বাট ওরা ইউনাইটেড এটা না। বাট ওরা নিজেদের মধ্যে এক একজন এক্সপ্লোর করা, এক একটা মাইন্ড, ওরা ইউনাইটেড। সো ওই ইউনিটিটা, ওই সংগঠনটা, ওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ওটা অনেক বেশি দূর যেতে পারে আমি বিশ্বাস করি, যাদের নিজেদের ইন্ডিভিজুয়াল একটা জার্নি আছে। ইশতিয়াক, আমাদের আড্ডা আশা করি আরও
হবে ইন ফিউচার। এখন আমাদেরকে এখানেই শোটা হচ্ছে যে স্টপ করতে হবে, কারণ সময় খুবই সীমিত। কিন্তু খুব ভালো লাগছিল তোমার সাথে আড্ডাটা দিতে। অনেক নতুন নতুন কথা তুমি বলছো, যেটা আমি আগেও শুনিনি। তো খুব ভালো লাগলো, তুমি এত কষ্ট করে, এত তোমার যে অফিস ফেলে তুমি আসছো এখানে আমাদের সাথে সময়। থ্যাংক ইউ। আমিও আসলে খুবই প্লিজড যে এই ধরনের একটা প্ল্যাটফর্মে আমি এসেছি এবং সুযোগ পেয়েছি যে আমার সম্পর্কে জানানোর, এবং আমি আপনার প্রতিও খুবই অনুরাগ এবং খুবই প্লিজড যে আপনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। তো সেই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নেক্সট জেন। আবার দেখা হবে। কথা বলছিলাম অসাধারণ প্রতিভাবান ইশতিয়াক আহমেদের সঙ্গে। তিনি শুধুমাত্র সাংস্কৃতিক সংগঠকই নন, আগেও বলেছি তিনি একজন পথপ্রদর্শক, এবং উনি যে সব কাজগুলি করেন আসলে শুধুমাত্র স্টুডেন্টদেরকেই নন, সমাজকেও চিন্তা করতে শেখায়, ভাবায়। আবার আসবো আমরা নতুন অতিথিদের নিয়ে, নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, জানাবেন কেমন হচ্ছে প্রোগ্রাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।